আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা আজ যে খবরগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সেগুলো শুনে আপনার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা হতে পারে। এমন কি খবর যে চেয়ার থেকে উঠে দাঁড়াতে হবে? আরে ভাই থামেন বলছি বন্ধুরা, কি এমন ঘটনা ঘটলো জেনে আসা যাক। কি বলেন আপনারা? পুতিন নিজেই স্বীকার করেছেন যে তাকে বলা হচ্ছে ইউক্রেনে হামলা বন্ধ করতে, কিন্তু তিনি বলছেন ঠিক উল্টো কথা। ইউক্রেনের এক গোয়েন্দা কর্মকর্তা হঠাৎ আত্মসমর্পণ করে ফেললেন রাশিয়ার কাছে, আর ইতালির উপপ্রধানমন্ত্রী সরাসরি জেলেনস্কিকে বলে দিলেন, তার ভাষাটা আমি আমার মতো করে বলছি, ভাই তুমি হেরে যাচ্ছ, এখনই শান্তি চুক্তিতে সই করো। আর অন্যদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আমেরিকাকে সোজা জবাব দিয়ে বললেন তারা আমেরিকার আদেশ মানেন না। এই ভিডিওতে আমরা এমন সব গোপন কথা জানাবো যা আন্তর্জাতিক মিডিয়া আপনাকে কখনোই বলবে না। তো চলুন শুরু করা যাক বিশ্ব রাজনীতির ভূমিকম্প, রাশিয়া ইউক্রেন থেকে ভেনেজুয়েলা পর্যন্ত। ভ্লাদিমির পুতিন কি স্বীকার করলেন যে চারদিকে হইচই পড়ে গেল? চলুন বন্ধুরা জেনে নেই। বন্ধুরা, সেন্ট পিটার্সবার্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছিল। পুতিন লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনের কাছ থেকে রিপোর্ট শুনছিলেন কিভাবে তারা ড্রোন হামলা থেকে রক্ষা পাচ্ছে। গভর্নর বললেন তারা 17টি প্রতিরক্ষা স্থাপনের মধ্যে 16টি নির্মাণ শেষ করেছেন। খুবই ভালো কথা, এগুলা কাজ করছে, কিন্তু ইউক্রেন থেকে ড্রোন হামলা থামছেই না। এবার পুতিন যা বললেন সেটাই হলো আসল বোমা। তিনি বললেন হ্যাঁ, এবং রাশিয়ানদের বলা হচ্ছে এটা না করতে। এর মানে কি? এখানে পুতিন পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছেন যে নাম্বার 1, পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায় চাপ দিচ্ছে রাশিয়াকে ইউক্রেনের অবকাঠামোতে, বিশেষ করে এনার্জি সেক্টরগুলোতে যেন হামলা না করে। নাম্বার 2, কিন্তু ইউক্রেন ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে। নাম্বার 3, পুতিনের মুখের ভাষায় আমি আমার মতো করে বলছি, তিনি আসলে বোঝাতে চাইছেন তোমরা আমাকে থামতে বলছো, কিন্তু ওরা তো মানে ইউক্রেন তো আমার উপর হামলা চালিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ডাবল স্ট্যান্ডার্ডের চরম উদাহরণ। যুদ্ধ চলছে প্রায় 4 বছর ধরে, কিন্তু দুই পক্ষের ওপর সমান চাপ নেই। এই বিষয়টাই পুতিন তুলে ধরছেন। রাজনৈতিক গেম বন্ধুরা, এখানে একটা বড় খেলা চলছে। পশ্চিমা দেশগুলো একদিকে ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, অন্যদিকে রাশিয়াকে বলছে হামলা বন্ধ করো। পুতিন এটা জনসমক্ষে বলে আসলে জনমত তৈরি করছেন যে তিনি এর শিকার হচ্ছেন আক্রমণকারী তিনি নন, তিনি ভিকটিম। এ ধরনের বক্তব্য কূটনৈতিক যুদ্ধের অংশ, যেখানে শব্দ হলো অস্ত্র। ইউক্রেনের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্টের নাম সার্গেই মিখাইলভ। শুনুন বন্ধুরা, এই ব্যক্তিটি 2014 সাল থেকে মানে 11 বছর থেকে 12 বছর গেল, 12 বছর ধরে প্রায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থায় কাজ করছিলেন। কেন এটা গুরুত্বপূর্ণ বন্ধুরা? একজন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার মানে গোয়েন্দা তথ্যের ভান্ডার ভরপুর। তিনি জানেন ইউক্রেনের গোপন অপারেশন, যোগাযোগ নেটওয়ার্ক, কৌশলগত পরিকল্পনা, দুর্বল পয়েন্টগুলো। রাশিয়ার জন্য এটা সোনার খনি পাওয়ার মতো অবস্থা। কিন্তু প্রশ্ন হলো কেন? এখানে 3টি সম্ভাবনা আছে আমার মতে। নাম্বার 1, মনস্তাত্ত্বিক চাপ, এত লম্বা দীর্ঘ যুদ্ধ যে হয়তো তিনি ভেঙে পড়েছেন। নাম্বার 2, মতাদর্শগত পরিবর্তন, হয়তো তিনি আর ইউক্রেনের যুদ্ধে বিশ্বাস করেন না। নাম্বার 3, তথ্যযুদ্ধ, এটা কি রাশিয়ার একটা প্রচার কৌশল ইউক্রেনের মনোবল ভাঙার জন্য? বিশ্লেষকদের মতামত, এই যে বিশ্লেষক সাহেবরা এখানে এসে হাজির হয়েছেন, এসেই যখন পড়েছেন তাহলে ওনাদের মতামত শুনে আসি বন্ধুরা। বিশ্লেষকরা বলছেন যুদ্ধক্ষেত্রে এই ধরনের আত্মসমর্পণ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের একটি অংশ। যখন একজন উচ্চপদস্থ কর্মকর্তা আত্মসমর্পণ করেন, এটা সেনাদের মধ্যে ভয় এবং সন্দেহ দুটোই তৈরি করে। তাদের ভাষায় আমরা কি সঠিক পক্ষে আছি এই প্রশ্ন মনে আসতে শুরু করে বারবার। তখন একজন সৈনিক ভেতর থেকে ভেঙে যায়, হয় সে মারা যায় আর না হয় সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। ইউক্রেনের যে ঘটনাটা এখন ঘটছে, ইউক্রেনের নিরাপত্তা, মজার ব্যাপার হলো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা গোয়েন্দা সংস্থা এই বিষয়ে একদম নীরব, পিন পয়েন্ট সাইলেন্ট, কোনো মন্তব্য নেই, কোনো অস্বীকার নেই। এই নীরবতাও কিন্তু একটা উত্তর। ইউরোপের মনোভাব বদলাচ্ছে। ইতালির উপপ্রধানমন্ত্রীর বিস্ফোরক বক্তব্য
দিলেন। কি দিলেন বন্ধুরা? চলুন তো একটু দ্রুত শুনে আসি। বন্ধুরা, এবার আসছি সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে। রাশিয়ার পার্লামেন্ট সদস্য লিওনিদ ইভলেভ বলেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি দেখে ইউরোপের বাস্তববাদী রাজনীতিকরা এখন চোখ খুলছেন ধীরে ধীরে। ডিম থেকে বাচ্চা ফোটার সময় যেরকম বাচ্চাগুলো ছোট ছোট করে চোখ পিট করে খোলে, সেই রকম ইউরোপীয় নেতারা যারা বাস্তববাদী, যারা বুঝে, যারা গভীর চিন্তা করে, তারা আস্তে আস্তে এই যুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। বিশেষ করে ইউরোপ যে সাহায্য করছে, ইউক্রেন যে ঘটনা ঘটাচ্ছে, এই কথাটাই পার্লামেন্টে বলতে চাইছেন রাশিয়ান এই ভদ্রলোক। তিনি বলেন, এখনো তাদের সংখ্যা কম, কিন্তু তাদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে। এদিকে সালভিনির সরাসরি আক্রমণ। এবার দেখুন ইতালির উপপ্রধানমন্ত্রী ম্যাটেও সালভিনি কি বললেন। তিনি জেলেনস্কিকে উদ্দেশ্য করে বললেন, এত অর্থ, প্রচেষ্টা, সহায়তা পাওয়ার পরও তুমি অভিযোগ করার সাহস দেখাচ্ছ, এত সাহস তুমি পাও কোত্থেকে? বন্ধু, আমার কথা শোনো, তুমি যুদ্ধে হারছো, মানুষ হারছে, বিশ্বাস হারাচ্ছে, মর্যাদা হারাচ্ছে, এখন এই শান্তি চুক্তিতে সই করো। জেলেনস্কিকে, সেই লোভী লোকটাকে, যার কথা আমি মুখে আনতে চাই না, সেই লোকটাকে উদ্দেশ্য করে এই উপপ্রধানমন্ত্রী এই কথাগুলো বললেন। বন্ধুরা, ইনি কোনো কিন্তু ছোট রাজনীতিবিদ নন। না না না, এটা বললে ভুল হবে। তিনি হচ্ছেন ইতালির উপপ্রধানমন্ত্রী। জেলেনস্কি দাভোস বক্তব্য, এই বিতর্কের শুরু হয় সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে। মনে আছে আপনাদের? জেলেনস্কি সেখানে বলেছিলেন, ইউরোপ হারিয়ে গেছে, ইউরোপ এখন শুধু ভূগোল, ইতিহাস, আর কোনো রাজনৈতিক শক্তি নেই, ব্লা ব্লা ব্লা, এই ধরনের কথা তিনি বলেছিলেন। এখন শোনো উল্টা জবাব কিভাবে মিসাইলের মতো তোমার বুকে বিচ্ছে। এই কথা শুনে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সে সময় বলেছিলেন, এটা ইউ এর প্রতি অকৃতজ্ঞতা। জেলেনস্কি, তুমি একজন অকৃতজ্ঞ লোক। কি ঘটছে আসলে এখানে? মূল বিষয় হলো, নাম্বার ওয়ান, ইউরোপ ক্লান্ত হয়ে পড়েছে, 3 বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। নাম্বার টু, অর্থনৈতিক চাপ বাড়ছে, মানুষের জীবনযাত্রার খরচ বাড়ছে। নাম্বার থ্রি, যুদ্ধে কোনো শেষ দেখা যাচ্ছে না, ইউক্রেন এখনো রাশিয়াকে হারাতে পারেনি, বা রাশিয়া হারাতে পারেনি ঠিকই আছে, কিন্তু রাশিয়া কিন্তু ইউক্রেনের মানচিত্র ছোট করে আনছে। নাম্বার ফোর, তাই রাজনীতিকরা এখন বলতে শুরু করেছেন, শান্তি চুক্তি করো। ইউরোপের ভাঙন। মজার বিষয় হলো, ইউরোপের ভেতরে এখন ভাঙন তৈরি হচ্ছে। কেউ বলছে যুদ্ধ চালিয়ে যেতে হবে, কেউ বলছে শান্তি দরকার। এই বিভক্তি রাশিয়ার জন্য বিশাল সুবিধা। ভেনেজুয়েলা আমেরিকার সাথে ঠান্ডা যুদ্ধ আবার শুরু হতে চলেছে। কি হতে চলেছে সেখানে বন্ধুরা? চলুন তো একটু শুনে আসি। বন্ধুরা, এবার আসি ভেনেজুয়েলায়। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সরাসরি টেলিভিশনে ঘোষণা করলেন, ভেনেজুয়েলার সরকার শুধুই জনগণের প্রতি জবাবদিহিতা করে, তারা কোনো বাইরের আদেশ মানে না, মানে ট্রাম্পের আদেশ তারা মানে না, মানবে না। তিনি আরো বলেন, ওয়াশিংটন থেকে আমি যথেষ্ট নির্দেশ পেয়েছি, এখন আর তা মানব না। এটা তার মুখের কথা। কি ঘটেছিল আসলে? কি হয়েছে? আমেরিকা অপারেশন অ্যাবসলিউট রিজার্ভ নামে সামরিক অভিযান চালিয়ে গত জানুয়ারি 3 তারিখে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। তারপর তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল মাদক পাচারের। তারা আদালতে নিজেদের নির্দোষ দাবিও করেছেন। রদ্রিগেজের অবস্থান। রদ্রিগেজ বলছেন, নাম্বার ওয়ান, ভেনেজুয়েলা স্বাধীন রাষ্ট্র, তারা কারো আদেশ মানেন না। নাম্বার টু, তারা আমেরিকার সাথে সম্মানের ভিত্তিতে সম্পর্ক রাখতে চান, কিন্তু আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে। নাম্বার থ্রি, তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের হস্তক্ষেপ মানা হবে না। লাতিন আমেরিকার নতুন ট্রেড। বন্ধুরা, এটা শুধু ভেনেজুয়েলার ঘটনা নয়, সারা লাতিন আমেরিকা এখন একটা অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট বাড়ছে। এই জন্য ট্রাম্প সেগুলো থামানোর চেষ্টা করছেন, লিগাল আনলিগাল ওয়ে, যে কোনো উপায়ে। দেশগুলো চাইছে আমেরিকার প্রভাব থেকে বেরিয়ে আসতে, আর এখানে সাহায্য করছে পুতিন এবং চীন। কূটনীতিক যুদ্ধ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমেরিকা চাপ দিচ্ছে সামরিক শক্তি ব্যবহার করে, ভেনেজুয়েলা প্রতিরোধ করছে জনমত এবং আন্তর্জাতিক আইনের নামে। এটা হলো সফট পাওয়ার ভার্সেস হার্ড পাওয়ারের একটি যুদ্ধ। এই পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে আগামী দিনে। বিশ্ব রাজনীতির বড় ছবি আপনার জানা দরকার। বন্ধুরা, এই 4টি ঘটনা আলাদা মনে হলেও আসলে সবকিছু কিন্তু সংযুক্ত। দেখুন, নাম্বার ওয়ান, পুতিনের বক্তব্য, পশ্চিমা চাপের বিরুদ্ধে প্রতিরোধ। নাম্বার টু, ইউক্রেনের গোয়েন্দার আত্মসমর্পণ, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। নাম্বার থ্রি, ইউরোপের মনোভাব পরিবর্তন, যুদ্ধক্লান্তি এবং অর্থনৈতিক চাপ বাড়ছে। আর নাম্বার ফোর, ভেনেজুয়েলার প্রতিরোধ, আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে
এক ধরনের জনমত নিয়ে বিদ্রোহ। বৈশ্বিক শক্তির পুনর্বিনাশ কিভাবে হচ্ছে? বন্ধুরা, আমরা এখন একটা নতুন বিশ্ব ব্যবস্থার জন্মের সাক্ষী হচ্ছি। কিভাবে? আমেরিকার একক আধিপত্যের যুগ শেষ হতে চলেছে। মাল্টিপোলার ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, যেখানে রাশিয়া, চীন, ল্যাটিন আমেরিকা নিজেদের শক্তি দেখাচ্ছে। ইউরোপ দুর্বল হয়ে পড়ছে, কারণ তারা আমেরিকার সাথে থেকে নিজেদের অর্থনীতি ধ্বংস করছে। আর এখানে গ্রিনল্যান্ড ফ্যাক্টর তো রয়েই গেছে। ভবিষ্যতের ইঙ্গিত, আগামী 6 মাস কি হতে পারে? আমি একটা প্রেডিক্ট করেছি, দেখেন তো আপনাদের সাথে মিলে যায় কিনা। নাম্বার 1, ইউক্রেনে শান্তি আলোচনা শুরু হতে পারে ইউরোপের চাপে। নাম্বার 2, ট্রাম্প সরকার নতুন কূটনৈতিক পদক্ষেপ নিতে পারে। নাম্বার 3, ল্যাটিন আমেরিকায় আরও দেশ আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারে। নাম্বার 4, বৈশ্বিক জোট পুনর্গঠিত হতে পারে। বন্ধুরা, আজকে আমরা যা দেখলাম, পুতিন পশ্চিমা চাপের বিরুদ্ধে কথা বলছেন, ইউক্রেনের গোয়েন্দা আত্মসমর্পণ করছেন, ইউরোপ ভাঙতে শুরু করেছে, ভেনেজুয়েলা আমেরিকাকে না বলছে। এই সবই বলছে বিশ্ব রাজনীতি দ্রুত বদলাচ্ছে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের গভীর বিশ্লেষণ আমি নিয়মিত নিয়ে আসব। কমেন্টে জানান, আপনি কি মনে করেন ইউক্রেন যুদ্ধ শীঘ্রই শেষ হবে? ভেনেজুয়েলা কি সফলভাবে আমেরিকাকে প্রতিরোধ করতে পারবে? আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি। গতকাল খবর সন্দেহে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা ছিল ট্রাম্পকে মস্কোতে ডাকলেন পুতিন। এই ভিডিওটা যদি আপনি এখনো না দেখে থাকেন কোনো সমস্যা নেই, এই ভিডিওটা যেটা দেখছেন সেটা দেখার পর সেটা দেখে নেবেন। খুব চমৎকার সব তথ্য আছে, এর গভীর বিশ্লেষণ আছে। গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে, আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো। তখন থাকবে নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।